শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আহ, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিত রায়। আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার এবং আমাদের বিদ্যালয়টি হচ্ছে নিম্ন মাধ্যমিক সংযুক্ত এবং বিদ্যালয়টি হচ্ছে ঢাকা জেলার তেজগাঁও থানার আওতাভুক্ত। সপ্তম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে তোমাদেরকে আমি গণিতের যে বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা। এবং এই অধ্যায়টির উপরে ইতিমধ্যে আমরা 4টি ক্লাস কিন্তু আমরা নিয়েছি। আজকে পঞ্চম ক্লাস কিন্তু হবে। এবং এই চতুর্থ ক্লাসটিতে আমরা কিছু বিষয় আমরা শিখেছি। সেগুলো হচ্ছে যে বর্গ, বর্গমূল, এরপরে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে। এরপরে জি স্যার। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা সবাই খাতা কলম আহ, নিয়ে স্লাইডের কাছে উপস্থিত থাকো এবং প্রয়োজনীয় অংশটুকু খাতায় নোট করে নাও এবং মনোযোগ দিয়ে আমার ক্লাসটি পর্যবেক্ষণ করো। জি এই যে আজকে আলোচনার বিষয় এই যে সপ্তম শ্রেণী গণিত ব্র্যাকেটে পাটিগণিত প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। ঠিক আছে। আর আমার জি পরিচয় স্যার। আমি আমি একটু আগেই দিয়েছি, তাও আমি নিচে দিচ্ছি। এই যে অনুজিত রায়, সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। তাহলে আমরা আলোচনা শুরু করি। এই যে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। এবং এবং প্রথম কয়েকটি ক্লাসে, প্রথম 2-3টি ক্লাসে আমরা কিন্তু মূলদ ও অমূলদ এবং বাস্তব সংখ্যা সম্পর্কে, আমাদের যে সংখ্যার যে শ্রেণী বিভাগ সম্পর্কে খুঁটিনাটি আমরা ধারণা পেয়েছি। ঠিক আছে। এবং এবং সেটারই সূত্র ধরে গত ক্লাসে আমরা বর্গ এবং বর্গমূলের নিয়ে আলোচনা করেছি এবং পূর্ণবর্গ সংখ্যাও বিষয়টিও আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এখন দেখো যে একটা পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ মানেই নাম শুনেই বোঝা যাচ্ছে যে পূর্ণ সংখ্যার বর্গ, বা অন্যভাবে বলা যায় যে যেই সব স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা হয়, সেসব স্বাভাবিক সংখ্যাকেই পূর্ণবর্গ সংখ্যা বলে। আজকে এখন পূর্ণবর্গ সংখ্যা, ছোট ছোট পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারি। আমরা নামতা, যেমন আমি যদি বলি যে 25-এর বর্গমূল বের করব, তাহলে আমরা ওই যে এবং বর্গমূল বের করতে গেলে আমি যেই সংখ্যাটার নামটা পড়বো ওই সংখ্যাটাকে ওটা দিয়েই কিন্তু গুণ করতে হবে। যেমন আমি যদি 1 নেই, তাহলে একের জি সাথে স্যার। 1 গুণ করলে এক একে কত? এক একে কত? স্যার স্যার এক। 1। তাহলে 1 তো 25-এর সমান হয় না। এবার 2-এর বর্গ বের করি। 2 দুগুণে কত? স্যার চার। 4। 4 এবারও 25-এর সমান হলো না। এবার 3 নেই। 3-এর বর্গ কত? স্যার তিনের বর্গ তিন। 3-এর বর্গ ছয় স্যার। 3। ছয় স্যার। তুমি স্যার কি কিভাবে? হ্যাঁ হ্যাঁ, বলো স্যার বলো। তিনের বর্গ তিন হবে। স্যার তিনের বর্গ তিন হবে আর 3-এর বর্গ বর্গমূল 3 স্যার কিভাবে ছয় হলো? হবে। 2-এর বর্গ যদি 4 হয় তাহলে 3-এর বর্গ 3 কিভাবে হলো? বর্গ স্যার করছি। ও স্যার তিনের বর্গ ছয় হবে স্যার। কিভাবে 6 হলো? স্যার তিনের দুইয়ের বর্গ চার হলে স্যার তিনের বর্গ ছয় হবে তো আচ্ছা, স্যার। 1-এর তিনকে তিন বর্গ দিয়ে কত বলো তো? 1-এর বর্গ কত? স্যার এক। তাহলে 1-এর বর্গ যে 1 হলো, কিভাবে 1 হলো সেটা বলো। স্যার এককে এক দিয়ে গুণ করার পরে হ্যাঁ, হলো 1 কে স্যার। 1 দিয়ে গুণ করছো। আর 2-এর বর্গ কত? স্যার দুইয়ের বর্গ চার। হ্যাঁ, তাহলে কিভাবে 4 হলো? স্যার দুইকে দুই দিয়ে গুণ করেছি হ্যাঁ, এই তাহলে জন্য। 3-এর বর্গ বের করতে গেলে 3-কে কি করতে হবে? স্যার তিনকে তিন দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, 3-কে 3 দিয়ে গুণ করলে কত হয়? স্যার ছয়। 3-কে 3 দিয়ে গুণ করলে 6 হয়। তিনকে তিন। স্যার তুমি কি? নয় স্যার নয়। 9 হয়। হ্যাঁ, তুমি স্যার কি স্পষ্টভাবে জি একটু স্যার। মনোযোগ দিয়ে দেখো, আমি বারবার বলছি একটু একটু মনোযোগ দাও। তাইলে 3-কে 3 দিয়ে গুণ করলে 9 হয়। তাহলে 3-এর বর্গ হচ্ছে 9 হলো। এবার 4-এর জি বর্গ স্যার। কত? স্যার 16। 16। কিভাবে 16 হলো? স্যার চারকে চার দিয়ে গুণ করার পর 16 হলো। 16 হলো। আমি বলছি 25-এর বর্গমূল। এবার 5-এর বর্গ কত? স্যার পাঁচের বর্গ 25। হ্যাঁ, 25। কিভাবে 25 হলো বলো? স্যার পাঁচকে পাঁচ দিয়ে গুণ করার পর 25 হলো। হ্যাঁ, তাহলে 25-কে আমি যে 5-এর বর্গ বলতে পারি, পারি কি না? জি স্যার পারি। তাহলে 5 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলে 25টা কি একটা পূর্ণ সংখ্যার বর্গ কিনা? জি স্যার। তাইলে
তাইলে 5-এর বর্গ যেহেতু 25, তাহলে তাহলে 25-এর বর্গমূল কি 5 হবে কিনা? জি স্যার হবে। হ্যাঁ, তাহলে তাহলে এভাবে, কিন্তু এইটলি হচ্ছে যে যদি 2 অঙ্ক বিশিষ্ট ছোট ছোট সংখ্যা থাকে, তাইলে আমি হয়তো মানে একটা করে করে স্বাভাবিক সংখ্যা নিয়ে সেটা বর্গ যাচাই করেই আমি কিন্তু প্রদত্ত সংখ্যার বর্গমূল বের করতে পারি। কিন্তু সেটা তো ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে। কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে যদি আমি এভাবে করতে যাই, সেটা কি অনেক কষ্টকর হবে নাকি সেটা অনেক সহজ হবে? স্যার এখন যদি মনে করো, স্যার আমি যদি এখন বলি যে এই যে 441-এর বর্গমূল কত, তাহলে এভাবে যদি আমি একটা একটা করে যদি নেই, তাহলে আমাদের কি অনেক সময় লাগবে কিনা সেটা বলো। জি স্যার হ্যাঁ, জি স্যার এখন লাগবে। আমাদেরকে যেহেতু বড় বড় পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে যাতে বর্গমূল আমরা যাতে খুব সহজেই বের করতে পারি, তার জন্য আমরা দুটি পদ্ধতি আজকে আলোচনা করব। ঠিক আছে, এখন সবাই একটু স্লাইডে দেখো। জি স্যার। এই যে দেখো এখানে কি লেখা আছে সেটা বলো। স্বাভাবিক সংখ্যার বর্গমূল নির্ণয়। হ্যাঁ, কি ছোট ছোট লেখা আছে একটু স্বাভাবিক পড়ো। স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গমূল নামতার সাহায্যে সহজে বের করা যায়, কিন্তু অধিক অঙ্ক বিশিষ্ট স্বাভাবিক সংখ্যার বর্গমূল এভাবে নির্ণয় করা কষ্টকর হয়ে দাঁড়ায়। তাছাড়া নামতার সাহায্যে অধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গমূল বেশ সময় সাপেক্ষ ও তাতে ভুল হওয়ার অধিক অধিক সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে। আচ্ছা, থাকে এখন আমরা যাতে ওরকম করে না করে, যাতে এটা একটা এবার একটা গঠনমূলক পদ্ধতি এবার নিচে আলোচনা করা হবে। এই যে দেখো জি এখানে কি স্যার। লেখা আছে। স্বাভাবিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার দুটি পদ্ধতি আছে, যথা আচ্ছা, যথা দেখো কি কি পদ্ধতি দেখো তো। আহ, এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ প্রক্রিয়া, দুই ভাগ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এই দুইটা, এই যে এই স্বাভাবিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার দুটি পদ্ধতি আছে থেকে একদম ভাগ প্রক্রিয়া পর্যন্ত, এই দুটি প্রক্রিয়ার নাম একটু খাতায় লেখো। কি কি প্রক্রিয়া আমরা জি স্যার। স্বাভাবিক সংখ্যার বর্গমূল বের করি, এটা একটু খাতায় লেখো। জি স্যার। আচ্ছা, একটু নয়েজ হচ্ছে, আমার মনে হয় যে একটু সাউন্ডটা একটু ইয়ে করলে ভালো হয়। জি স্যার। স্যার শেষ। আচ্ছা, ঠিক আছে। এইবার আজকের ক্লাসে তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গমূলের নির্ণয় করা কি কয়টা পদ্ধতি আছে? স্যার দুইটি। হ্যাঁ, তাহলে কি কি পদ্ধতি? এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ প্রক্রিয়া, দুই ভাগ প্রক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, এবার আজকে 1 নম্বর পদ্ধতিটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের মনে জি আছে স্যার। যে গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা মৌলিক সংখ্যা আলোচনা করেছি, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এবং মৌলিক সংখ্যা আলোচনা করেছি এবং মৌলিক সংখ্যা একটা তালিকা দিয়েছি, দিয়েছি কি না? জি স্যার। আচ্ছা, ওই তালিকাটা সামনে রাখবা। আর জি এই যে স্যার। এবং এই যে মৌলিক উৎপাদকে দোকের বিশ্লেষণ, সেটাও তো আমি মানে সেটাও তো ব্যাপারটা আমি উদাহরণ সহকারে বুঝিয়েছিলাম কিনা একদম শেষের জি দিকে। স্যার। জি এবং স্যার। এই কনসেপশন গুলো কিন্তু আজকে কাজে লাগবে। এবং আমি কিন্তু বলেছি যে জি মৌলিক স্যার। উৎপাদকে বিশ্লেষণ প্রক্রিয়ায় দিয়ে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিন্তু নির্ণয় করা যায়। এবং এখানে আজকের ক্লাসেও মৌলিক উৎপাদকে বিশ্লেষণটি কাজে লাগবে। এবং মৌলিক সংখ্যা 1 থেকে 100-র মধ্যে যে মৌলিক সংখ্যার তালিকা দিয়েছিলাম, তালিকাটাও তোমরা একটু কাছে রাখবে। ঠিক আছে? জি জি আচ্ছা, স্যার। এবার দেখো যে এবার পরবর্তী স্লাইডটা। জি স্যার। আচ্ছা, এইখানে একটু দেখো এখানে কি লেখা আছে, একটু পড়ো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ প্রক্রিয়া। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রদত্ত পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং একই মৌলিক সংখ্যা একাধিকবার থাকলে, হ্যাঁ, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় নিয়ে প্রত্যেক জোড়াকে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে। হ্যাঁ। এরপর বর্গমূল নির্ণয়ের সময় প্রত্যেক বন্ধনীভুক্ত জোড়া থেকে একটি করে স্বাভাবিক সংখ্যা নিয়ে সেই স্বাভাবিক সংখ্যা সমূহের গুণফল নির্ণয় করতে হবে। এরূপে নির্ণীত গুণফলই প্রদত্ত পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যার বর্গমূল। হ্যাঁ, কিন্তু যদি কোনো স্বাভাবিক সংখ্যার এমন কোনো মৌলিক উৎপাদক পাওয়া যায় যার জোড়া নেই, তাহলে সেই স্বাভাবিক সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। নিচে এরূপ একটি উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, এইটা একটু খাতায় নোট করে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কিভাবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ প্রক্রিয়ায় তুমি কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল বের করবা। এইটা একটু খাতায় জি নোট স্যার। করে নাও।
জি স্যার। স্যার, হ্যাঁ বলো, কি দেখা যাচ্ছে স্যার না? জি স্যার, একটু শান্তনা ফোন করছি, একটু ধরি। হ্যালো শান্তনা, আচ্ছা আমি একটু ক্লাস একটু থামো, করতেছি, কি দাঁড়াও দাঁড়াও হয়েছে? দাঁড়াও দাঁড়াও, এটা একটু ইয়ে করে রাখি। আচ্ছা তোমার ইয়েটা একটু মিউট কিভাবে করে ক্লাস রাখো, করবা? মিউট করে রাখো। আই ফারিয়া, তোমার স্যার। কথাটা একটু মিউট করে রাখো, নাহলে এটা আবার রেকর্ডিং এ চলে আসছে। ও স্যার, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এটা দাঁড়াও, শুনো শুনো। এই, ওরে নিয়ে যাও, ফারিহা একটু তোমার ইয়েটা মিউট করে রাখো, বা ওদেরকে একটু সাউন্ডটা ইয়ে হতে, তোমার এই সাউন্ড। ইয়েটা একটু মিউট করে রাখো। জি স্যার। স্যার, আহ, এটা কি পুরাটুক লিখতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ পুরাটা লিখতে হবে। জি স্যার।
স্যার শেষ। স্যার শেষ। স্যার স্যার হ্যাঁ, এই যে লেখা হয়েছে ফারিহা। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে এভাবে উদাহরণটা তোমরা একটু খেয়াল করো। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেখো দেখো উদাহরণ একে কি লেখা আছে, দেখো উদাহরণ একে কি লেখা আছে। উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে আহ দুই আট 28,224। 28,228-এর 28,224, এটা এই 224 লেখাটার জন্য ইয়ে হচ্ছে না। হ্যাঁ, 28,224-এর বর্গমূল নির্ণয় করো, এটা একটু খাতায় উঠাও, করো। এটা একটু জি স্যার। খাতায় লেখো। জি স্যার। স্যার শেষ। আচ্ছা, ঠিক আছে। এবার এবার দেখো সমাধান। এই এই যে দেখো, এই যে দেখো, এই যে আমরা কার বর্গমূল এখানে বের করতে বলেছে বলো। স্যার 28,224-এর। আচ্ছা, এখন এই যে এবার তুমি একটু দেখো, ওই যে একটু দাঁড়াও এইখানে। হ্যাঁ, এই যে 28,224 যেটা, হ্যাঁ সেটা একটু জি খাতায় স্যার। লেখো, লিখে ওই যে সিঁড়ি যেভাবে জি করে, স্যার। ওই যে গত ক্লাসে যেমন মৌলিক উৎপাদকের বিশ্লেষণটা যেভাবে দেখিয়েছিলাম, সেভাবে একটা সিঁড়ি বসাও। স্যার এই যে এবার বসিয়েছি। স্লাইডটার দিকে তাকাও, এখন স্লাইডটার দিকে তাকাও, জি স্যার। একটু দ্রুত তাকাও, ওই যে দ্রুত তাকিয়ে সেভাবে একটু খাতায় একটু লিখে রাখো। জি স্যার লিখেছি। আচ্ছা, এইবার বলো তো 28,200, আচ্ছা বলো তো প্রথম মৌলিক সংখ্যা কোনটি। স্যার প্রথম মৌলিক সংখ্যা স্যার শূন্য। সরি স্যার, মৌলিক সংখ্যা হ্যাঁ, হ্যাঁ, প্রথম মৌলিক সংখ্যা স্যার দুই। কোনটি। স্যার দুই। 2। স্যার আচ্ছা, দুই। এইবার বলো তো 28,224 এটা কি জোড় না বিজোড় সংখ্যা। স্যার জোড় সংখ্যা। তাহলে এটা 2 দিয়ে যাবে কি না। জি স্যার যাবে। আচ্ছা, এখন দেখো এটা অত কষ্ট করে ভাগ করার দরকার নাই। দেখো এই যে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়,
আবার 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হবে, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে। এটা 4 খুবই হবে। সহজ, মুখে মুখেই করা যায়। এই যে যেমন 2 একে 2, 4 দুগুণে 8, 2 একে 2, 2 জি একে 2, স্যার। 4। এই যে দেখো, এই যে জি স্যার। দেখতে পাইছো, এই যে 14,112 দেখতে পাইছো। জি স্যার। এইবার দেখো 14,112 এটা কি জোড় না বিজোড় সংখ্যা? স্যার জোড় সংখ্যা। তাহলে এটা 2 দিয়ে যাবে কি না? স্যার জি স্যার যাবে। হ্যাঁ, এই জন্য এইটা সিঁড়ি গোড়াতে আবার 2 লিখেছি। এটা একটু খাতায় লেখো। জি স্যার লিখেছি। আচ্ছা, এইবার 2 দিয়ে 14,112কে ভাগ করলে দেখো কত হয়। এই যে 7,056 হয়। এই যে 7 দুগুণে 14, আবার 2 এ 0 0 1 1, এটা তুমি নিজেই যাচাই করে দেখবা 7,056 কিন্তু হয়। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এইবার বলো তো 7,056 এটা কি জোড় না বিজোড়? স্যার জোড়। জোড়। এটা 2 দিয়ে যাবে নাকি যাবে না? স্যার যাবে। যাবে। এই জন্য সিঁড়ি গোড়ায় আমি 2 লিখেছি। এবার দেখো, যে আরেকটা সিঁড়ি বসালাম। এই যে দেখো জি স্যার। 3,528 হয়েছে। আবার সিঁড়ি গোড়ায় যেহেতু এখানে এককে করে 8 আছে, এটাও জোড় সংখ্যা, এই জন্য 2 লিখেছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো এটাও যেহেতু জোড় সংখ্যা, এখানেও সিঁড়ি গোড়ায় 2 দিয়ে ভাগ করেছি। এই যে এবার দেখো, এই যে 1,764 এসেছে। ঠিক আছে, কি বুঝতে পারছো? জি স্যার। এবার যেহেতু এটাও জোড় সংখ্যা, এখানেও আমি সিঁড়ি গোড়ায় 2 লিখেছি, আবার 2 দিয়ে ভাগ করি। এই যে 882 দেখতে পাইছো? জি স্যার। এবার এটাও যেহেতু জোড় সংখ্যা, তাইলে এটাও 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে। যতক্ষণ 2 দিয়ে যাবে আমি 2 ছাড়া অন্য কোনো সংখ্যা নিব না। যখন 2 দিয়ে যাবে না, তখন পরবর্তী মৌলিক সংখ্যায় নিব, কিন্তু তার আগে না। এখন দেখো, এই যে 2 দিয়ে ভাগ করলে কত, যে 4 দুগুণে 8, নিচে 4 বসবে। আবার 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8, আবার 2 একে 2। এই যে দেখো জি স্যার। 441 বসছে কি না? জি স্যার। কিন্তু 441, এইবার বলো তো এই 441 এটা কি জোড় জোড় না বিজোড় সংখ্যা? স্যার বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তাহলে কি এটি 2 দিয়ে যাবে? না স্যার। আচ্ছা, এখন 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি? স্যার 3। 3। আচ্ছা, তাহলে আমি একটা ক্লাস 6-এ যখন তোমরা পড়তা, একটা জিনিস কিন্তু 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা বিভাজ্যতার সূত্র কিন্তু পড়ে এসেছো। তাও আমি ওটা একটু মনে করিয়ে দেই। যেই সব সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। এখন এই যে 441 দেখতে পাচ্ছ কি না? জি 441 দেখতে। এখন স্যার। 441 এই সংখ্যাটাতে কতটা অঙ্ক আছে? স্যার 3টা অঙ্ক আছে। 3টা অঙ্ক আছে। কি কি অঙ্ক আছে? স্যার 4 4 আর 1। এক। এইবার এই 3টা অঙ্ক কি করতে হবে? স্যার 3 দিয়ে ভাগ করতে হবে। না না, 3টা অঙ্ক কি করতে হবে? 3 দিয়ে আগেই ভাগ করে ওভাবে পারবা না। তুমি 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাইয়ের জন্য আমাদের সূত্রটা হচ্ছে যে আমাকে এই 3টা অঙ্কের যে যোগফল বের করতে হবে। বের করে 3 দিয়ে 3-এর নামটায় দেখতে হবে ওটা যায় কিনা। যদি 3-এর নামটায় যায়, তাহলে এটা 3 দিয়ে যাবে। এখন এই 3টা অঙ্কের যোগফল কত আসে? 3টা অঙ্ক স্যার পাশাপাশি যোগ করব। হ্যাঁ, যোগ করে মুখে মুখেই তো যোগ করতে পারো। 441-এ তো জি 3টা অঙ্ক, স্যার। 4 4 1। স্যার 4-এর সাথে স্যার 4 যোগ 9 হয়। 9 হয়। এখন 3-এর নামটায় 9 আসে কিনা? জি স্যার আসে। তাইলে 3-এর নামটা এটাও আসবে। এই জন্যই 441-এ আমি সিঁড়ি গোড়ায় 3 লিখেছি। বুঝতে পেরেছো? জি স্যার। এবার 3 দিয়ে 441-কে একটু ভাগ করতে হবে। আচ্ছা, এই ভাগটা একটু তুমি নিজে খাতায় নিজে নিজে করে আমাকে বলো কত আসছে। এবার জি স্যার। খাতায় তুমি এটা একটু নিজে নিজে করো, 3 দিয়ে 441-কে। জি স্যার। স্যার হ্যাঁ, স্যার বলো। স্যার পারছি না তো। কেন? একটা ছোট ভাগ তুমি করতে পারবা না? 3 দিয়ে 441-কে ভাগ করতে পারবা না? স্যার এ এ ভাগকে কেন, এটা তো তোমাদের 3-4 থেকে ভাগ শিখানো হয়েছে। 3 দিয়ে 441-কে ভাগ করে এটা খাতায় ভাগ করে দেখো, ভাগ তো ক্লাস 4 থেকেই শিখানো হয়েছে, 3-4 থেকেই। এটা মুখে মুখে পারবা না, এটা খাতাই করতে হবে। হুম,
এটা ভাগ করতে বলা হয়েছে, 3 দিয়ে 441কে ভাগ করো। এটা ক্লাস 4 এর অঙ্ক। হ্যাঁ, কি ভাগটা হয়েছে? না স্যার, স্যার 110 হয়তো। না, এটা আবার করো, আবার চেষ্টা করো, কোথাও ভুল হচ্ছে তোমার। 110 কেন হবে? তুমি এখন 7-এ পড়ো, এই ভাগটা না পড়ার কথা না। আরেকবার চেষ্টা করো, পারবে। কেন? তো এই যে ক্লাস 4-এ যেভাবে ভাগ শিখানো হয়েছে, 4-5-এ যেভাবে শিখানো হয়েছে সেভাবে করবে। হুম। কারণ তো কারণ ওই যে 441-এ সবার বামে কি 4 আছে। তুমি আগে 1 ঘর নাও, তারপর 3 দিয়ে ওটা দেখো সেভাবে। এইটা এইটা স্যার, ছো- আহ, স্যার হ্যাঁ, 4 এর নিচে 3 হবে না? 3 দিয়ে হ্যাঁ, নিলে হ্যাঁ, স্যার। হ্যাঁ, অবশ্যই 3-1-এ 3, 4-এর নিচে 3, এভাবে ভাগটা করো। তারপর 4 থেকে 3 কি করবা সেভাবে করো, ভাগ যেভাবে করো। স্যার 111। কেন 111 হবে? এটা তো তোমার কোথাও আহ ভুল হচ্ছে, তুমি একটু মনোযোগ দিয়ে করো। 111 কেন হবে? স্যার 3 একে 3, হ্যাঁ, এরপর 3-1-এ আবার 3। স্যার, তাহলে 4 থেকে 3 কি করছো? স্যার বিয়োগ করছি। হ্যাঁ, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? স্যার 1। 1। তারপর কি নামাবা? স্যার তারপর 1 নামাবো স্যার। কি 1 নামাবা? এগুলো কি বলতেছো তুমি? 4 থেকে 3 বিয়োগ করলে 1। হ্যাঁ, এবার 1-এর পাশে তুমি কাকে কাকে নামাবা? 1 এর পাশে স্যার। হ্যাঁ, এবার এবার কোনটাকে, যেমন বাম বাম দিকে 4 কাস্ট হচ্ছে, তারপর 4-এর পর আরেকটা 4-এর পাশে আরেকটা 4 আছে কিনা 441-এ? জি, জি স্যার। হ্যাঁ, তা ওই 4টাকে একই পাশে নামাবা না? জি স্যার। তাহলে তাইলে স্যার 11 হয়। কিভাবে 11 হয়? ফারিহা, স্যার তুমি একটু অ্যাটেন্টিভলি কাজ করো, তুমি একটু অ্যাটেন্টিভলি কাজ করো, তুমি অ্যাটেন্টিভলি কাজ করছো না। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, ঠিক আছে। তারপরে এই যে এবার দ্বিতীয় 4টিকে, প্রথম 4-এর কাজ শেষ, তারপরে তারপরে হচ্ছে যে এবার দ্বিতীয় অঙ্ককেও 4 আছে, ওই 4টাকে একের পাশে নামালা। একের পাশে 4 নামালে কি 11 হয়? স্যার একের পাশে তুমি আবার 4, তুমি 4 থেকে 3 বিয়োগ করে 1 হয়েছে, ঠিক আছে, 1 হয়েছে। এইবার তুমি আবার ওই যে আরেকটা 4কে তুমি একের পাশে বসাইলা না? জি স্যার। হ্যাঁ, একের পাশে 4 বসালে সংখ্যাটা কি হয়? 1 আর 4 যদি স্যার পাশাপাশি থাকে তাহলে কি হয় সংখ্যাটা? স্যার 14। 14 হয়। তাহলে 11 বলছো কেন? এইবার 3-এর নামটাতে এবার দেখো যে যতক্ষণ পর্যন্ত 14 চেয়ে বেশি না আসে, তখন দেখো যে এইবার যেমন প্রথমবার 3-1-এ 3, তখন তো ভাগফলের ঘরে 1 বসছিল। তারপরে এবার এবার 3-এর নামটাটা আবার করো যে যতক্ষণ পর্যন্ত 14 ক্রস না, তাহলে 3-এর নামটাটা কত পর্যন্ত যাবে?
এবার তো 3 দিয়ে তুমি 14কে ভাগ করবা। স্যার 4 বার আসে, 3 হ্যাঁ, 4 3 12। 4 12। হ্যাঁ, ওই 4টাকে কি ওই যে ওই ভাগফলের একের পাশে 4 বসাও, একের পাশে 4 বসাও, আর 3 4 কত হয়? 12 স্যার। হ্যাঁ, 12। 12টাকে কোথায় বসাবা? 14 এর নিচে স্যার। হ্যাঁ, তো বসাও। স্যার বসিয়েছি। হ্যাঁ, এবার 14 থেকে 12 কি করবা? বিয়োগ করব স্যার। হ্যাঁ, 14 থেকে 12 বিয়োগ করলে কি হবে? স্যার 2 হবে। হ্যাঁ, 2 হবে। এইবার বলো যে 2 এর পাশে তুমি কাকে কাকে নামাবা? স্যার 1 কে নামাবো। হ্যাঁ, 2 এর পাশে 1 কে নামালে কি হয়? স্যার 21। 21। এবার দেখো 3 এর নামতে 21 যায় কিনা? 3 কততে 21? স্যার 3 7 21। হ্যাঁ, এখন হ্যাঁ 7টাকে এবার ভাগফলের জায়গায় বসাবা, আর 21-এর নিচে 21 বসায়, দেখো মিলে কিনা। জি স্যার মিলেছে। মিলে। এবার ভাগফল কত আসে? স্যার 147। হ্যাঁ, সেটাই তো। এতক্ষণ তো 110 111 এগুলো কি বলছিলে? আমি তো বললাম যে হ্যাঁ, যে খাতায় করে দেখাও। এই যে জি 147 আসে, কি বুঝতে পারছো? জি স্যার। এবার বলো 147-এ কয়টা অঙ্ক আছে? স্যার 3টা অঙ্ক। হ্যাঁ, 3টা অঙ্ক আছে। কি কি অঙ্ক আছে? স্যার 1 4 আর 7। এবার বলো তো যে 147 জোড় না বিজোড়? স্যার বিজোড়। বিজোড়। তাহলে এটা কি 2 দিয়ে যাবে? না স্যার। হ্যাঁ, এবার 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা? স্যার 3। 3। এবার 147 যে 3 দ্বারা যে যাবে, এটা কিভাবে যাচাই করবে? এই 3টা অঙ্ক কি করতে হবে? স্যার আগে যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করে দেখো কি হয় এই 3টা অঙ্ক যোগ করলে। 1 4 আর 7 যোগ করলে কি হয়? স্যার 13। আবার আরেকবার যোগ করো। ভেবে চিন্তে কাজ করো। স্যার 12। 12। এবার 3 এর নামটা কি 12 যায় কিনা? জি স্যার যায়। হ্যাঁ, তাহলে 3 এর নামটা এটাও যাবে। এবার 3 দিয়ে 147, এই ভাগটা এবার নিজে নিজে করো, করে বলো কত হয়। জি স্যার। স্যার। হ্যাঁ, বলো কত হয়। স্যার 49। স্যার হ্যাঁ, 49 49। হবে। হ্যাঁ, ঠিকই আছে। এই যে জি স্যার। 49। এইবার দেখো 49। হ্যাঁ, 49-এ আমি সিঁড়ির ঘরে কেন আমি 7 দিছি? দেখো 49 কি জোড় না বিজোড় সেটা আমাকে আগে বলো। স্যার স্যার বিজোড়। বিজোড়। তাহলে এটা কি 2 দিয়ে যাবে? না স্যার। যাবে না। এবার 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা? স্যার 3। 3। আচ্ছা, 49-এ কয়টা অঙ্ক আছে? স্যার 2টা অঙ্ক। হ্যাঁ, কি কি অঙ্ক আছে? স্যার 4 আর 9। 4 আর 9 যোগ করলে কত হয়? স্যার 13। 13। 3 এর নামটা কি 13 যায়? না স্যার। তাহলে 3 এর নামটা 49-ও যাবে না। এইবার বলো তো 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা? স্যার 5। 5। 5 দ্বারা বিভাজ্যের একটা আবার সূত্র আছে, যে এককের ঘরে হয় 0 থাকতে হবে, না হলে 5 থাকতে হবে। 49-এ কি এককের ঘরে 0 আছে? না স্যার। 49-এ কি এককের ঘরে 5 আছে? না স্যার। তাহলে এটা 5 দিয়ে যাবে না। এবার না 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা? স্যার 7। 7। 7 দ্বারা বিভাজ্যে কোনো সূত্র নাই। এখন দেখো 7-এর নামতে 49 যায় কিনা। জি স্যার যায়। যায়। 7 কততে 49? 7 9 স্যার আবার ঠিক 9। করে বলো, আবার ঠিক করে বলো, গোলমাল লাগিও না। মনোযোগ দিয়ে কাজ করো। 7-এর নামতে 7 কততে 49 হয়? 7-এর নামটা পড়তে পড়তে যে যাও। স্যার 7 7 49। হ্যাঁ, তাইলে 7, তাইলে এখন 7 দিয়ে, এই যে এই জন্য 7 দিয়ে 49-কে ভাগ করলে সিঁড়ির নিচে 7 হয় কিনা? জি স্যার হয়। এই যে 7। দেখো, এইবার দেখো সব সিঁড়ির একদম নিচে 7 এসেছে কিনা? এসেছে নাকি জি আসে স্যার। নাই? এখন স্যার যেহেতু এসেছে। সবার নিচে 7 আসছে, 7 একটা মৌলিক সংখ্যা কিনা সেটা বলো। জি স্যার। যদি সিঁড়ির একদম নিচে সবার নিচে মৌলিক সংখ্যা চলে আসে, তাহলে আমাদের ভাগের কাজ এখানেই শেষ করতে হবে। কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার।
হ্যাঁ, এইবার একদম যেটা করতে হবে, প্রদত্ত সংখ্যাটিকে একদম উপরের সিঁড়ি থেকে একদম সিঁড়ির তলা পর্যন্ত যেই যেই সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফলে আমাকে প্রকাশ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। দেখো একদম উপরের সিঁড়িতে কি আছে? স্যার 2। তারপরে সিঁড়িতেও দেখো 2 আছে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 7, এভাবে কিন্তু সংখ্যাটাকে লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাইলে তাইলে এবার দেখো নিচের লাইনে, এই যে দেখো, এই যে প্রথম সিঁড়ির 2কে এখানে 2, তারপর দ্বিতীয় 2টাকে এখানে লিখেছি এই যে 2, তারপর গুণ চিহ্ন দিয়ে তৃতীয় 2কে এখানে লিখেছি, তারপর এই যে চতুর্থ জি 2টাকে আমি এখানে লিখেছি, পঞ্চম 2কে এখানে, ষষ্ঠ 2কে এখানে, সপ্তম 3কে এখানে, অষ্টম সংখ্যা 3কে এই যে এখানে, সপ্তমে 7 গুণ 7। এবার বুঝতে পারছো কি না দেখো। জি স্যার। জি স্যার। এখন তাইলে আমরা এই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি কিনা? জি স্যার করেছি। তাইলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণটা এই বর্গমূল নির্ণয় কাজে লাগছে নাকি লাগে নাই? স্যার লেগেছে। হ্যাঁ, এইবার আমাদের দেখো এই যে দেখো প্রথমে পরপর 2টা 2 আছে কিনা দেখো, এই যে সমান চিহ্নের জি পর। স্যার আছে। এই যে তাহলে এই জি যে স্যার। প্রথম 2টা 2কে আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তারপর পরবর্তীতে আরো 2টা 2 আছে কিনা দেখো। জি স্যার আছে। এখন এই 2টা 2কেও আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো। বুঝতে পারছো? তারপর দেখো জি স্যার। পরবর্তীতে আবার দেখো আবার 2টা 2 আছে কিনা। জি স্যার আছে। মানে একই সংখ্যা যদি মানে 2টা সংখ্যা গুণফল যদি পাশাপাশি থাকে, আমরা ব্র্যাকেট দিয়ে জোড়ায় বানাবো। আমার কথা বুঝছো? তাইলে এবার এই 2 আর এই 2 মিলে কিন্তু একটা জোড়া হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তারপরে দেখো 3 গুণ 3, এখানে এবার আর কিন্তু 2 নাই, কিন্তু 3 আছে। দেখো এখানে 2টা 3 পাশাপাশি আছে কিনা দেখো। জি স্যার আছে। তাইলে এবার 2টা 3কে আমি ব্র্যাকেট দিয়ে জোড়া বানাবো। এইবার দেখো তারপর 3ও আর কোনো 3 নাই, কিন্তু এবার 7 গুণ, দেখো 2টা 7 আছে কিনা দেখতে পাইছো? জি স্যার আছে। তাইলে আমরা জি স্যার। 2টা করে আমরা ব্র্যাকেট দিয়ে জোড়া বানাবো ঠিক এইভাবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। তাহলে তুমি এই যে এই উপর থেকে যা যা এখানে দেখছো স্লাইডে, এটা একটু খাতায় নোট করে নাও। জি স্যার। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন তুমি এটা একটু খাতায় নোট করো, নোট করা হলে জি আমাকে স্যার। বলবা। জি স্যার। স্যার শেষ। আচ্ছা, এইবার দেখো দেখো এখানে আমরা যখন জোড়ায় নিচ্ছি, আমি প্রত্যেক জোড়াকে আমি ব্র্যাকেটের ভিতর রাখছি কিনা দেখো। জি স্যার। জি স্যার। এবং তুমি কিন্তু ইনস্ট্রাকশনটা লিখছিলা আমরা কি প্রত্যেকটা জোড়া থেকে একটা করে সংখ্যা নিয়ে সেগুলি গুণফল বের করব। কি আমার কথা কি বুঝতে পারছো? জি দেখো স্যার। এই যে দেখো এই যে যেমন একদম লাস্টে দেখো উইদিন ফার্স্ট ব্র্যাকেট 2 গুণ 2, এই যে ব্র্যাকেটের ভিতর 2টা 2 আছে কিনা, প্রথম ফার্স্ট ব্র্যাকেটে জি স্যার। 2টা 2 আছে কিনা। জি স্যার। তাহলে জি স্যার 2টা 2 আছে। থেকে এখান থেকে এই প্রথম ফার্স্ট ব্র্যাকেট থেকে একটা 2 নিব, তারপর এই গুণ চিহ্ন বসাবো। আবার দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটে দেখো 2টা 2 আছে কিনা, দেখো 2টা 2 আছে। জি স্যার। 2টা 2 থেকে আবার এখান থেকে একটা 2 নিব, আবার গুণ চিহ্ন বসাবো। এবার তৃতীয় যে ফার্স্ট ব্র্যাকেটটা, সেখানে দেখো যে 2টা 2 থেকে আমি আবার একটা 2 নিতে পারি কিনা দেখো। জি স্যার পারি। আবার পরবর্তী ফার্স্ট ব্র্যাকেটে ভিতর 2টা 3 আছে, তাহলে 2টা 3 থেকে আমি একটা 3 নিব কিনা। জি স্যার। আবার লাস্ট যে একদম শেষ যে 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 ব্র্যাকেট, সেটাতে 2টা 7 থেকে আমি একটা 7 নিব কিনা। কি সিস্টেমটা কি জি বুঝতে স্যার। পারছো? জি এইবার স্যার। দেখো কিভাবে এটা লিখছি। এই যে দেখো, এখন প্রত্যেক জোড়া থেকে একটি করে মৌলিক উৎপাদক, আচ্ছা এখানে কোরেটা 2বার আছে, এই কোরেটা হবে না, মানে একটি করে জি মৌলিক স্যার। উৎপাদক নেই, এই যে এই কোরেটা হবে না, এই কোরেটা বাদ যাবে। এখন জি প্রত্যেক স্যার। জোড়া থেকে একটি করে মৌলিক উৎপাদক নেই। হ্যাঁ, লেখা হলে আমাকে বলবা, এই নীল লেখাটা শেষ হলে। জি স্যার। আচ্ছা, এইবার দেখো এখন আমাদেরকে কার বর্গমূল বের করতে বলেছে। স্যার কোন? 28,224-এর। আচ্ছা, গত ক্লাসে যখন বর্গমূলের জন্য ওই যে আমি রুট ওভার একটা সাইন দিয়েছিলাম, মনে আছে? জি স্যার।
হ্যাঁ, এবং আমরা যখন 28,224-এর বর্গমূল বের করব, রুট ওভার সাইনটা দিব, তারপরে সাইনটার পাশে আমি ওই সংখ্যাটা লিখবো। এভাবেই লিখতে হয় কিনা সেটা বলো। জি স্যার, তাহলে এখন এভাবে এবার দেখো লিখতে হয়। নির্ণেয় বর্গমূলটা কি হয়। এই যে নির্ণেয় বর্গমূল কমা দিয়ে এই যে রুট ওভার সাইনটা দেখতে পাচ্ছ স্লাইডের জি ভিতরে, স্যার। তারপর রুট ওভারের পর জি স্যার। 28,224, এই যে এইবার দেখো সমানের পর দেখো এই যে প্রথম এই যে একদম এখানে কয়েকটা ফার্স্ট ব্র্যাকেট আছে, প্রথম ফার্স্ট ব্র্যাকেটে দুইটা দুই ছিল, এই যে একটা দুই নিয়েছি, তারপর এই গুণ চিহ্নটাকে এখানে দিয়েছি, দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটে আবার দুইটা দুই আছে, ওই দুইটা দুই থেকে আমি আবার একটা দুই, ওই যে বললাম না যে প্রত্যেক জোড়া থেকে একটি করে, তাহলে এই যে দ্বিতীয় জোড়া থেকে আমি আবার একটা দুই নিয়েছি গুণ চিহ্ন দিয়ে, আবার তৃতীয় জোড়া থেকে আমি আবার একটা দুই নিয়েছি গুণ চিহ্ন দিয়ে, দিয়ে চতুর্থ জোড়া থেকে আমি আবার একটা তিন নিয়েছি গুণ চিহ্ন দিয়ে, দিয়ে শেষ জোড়া থেকে আমি একটা 7 নিয়েছি। এবার সিস্টেমটা বুঝতে পারছো কি না? জি স্যার। এইবার এই যে এবার এগুলো একটু গুণ করে দেখো যে কত হয়, এটা একটু খাতায় গুণ করে দেখো কত হয়। জি স্যার। একটু সাবধানে গুণটা করবা, দরকার পড়লে স্টেপ বাই স্টেপ গুণ করবে, একবার গুণ করার দরকার নাই। প্রথম দুইটা দুই গুণ করে জি দেখো, স্যার। গুণের পর আবার এটার সাথে তৃতীয়টা স্টেপ বাই স্টেপ তুমি গুণ করে দেখো, জি স্যার। স্টেপ বাই স্টেপ গুণ করো। একসাথে এতগুলো করতে গেলে ভুল হতে পারে। যেমন প্রথমে 2 গুণ 2 আছে, 2 গুণ 2-কে গুণ করলে কত 4, তারপর 4 লিখে জি স্যার। বাকিগুলো যা ছিল সেভাবে, তারপর আবার 4-এর সাথে 2 গুণ করবা, তারপর বাকিগুলো যেভাবে ছিল সেভাবে, এভাবে স্টেপ বাই স্টেপ করে দেখো কত হয়। স্যার সহজ। 168, হ্যাঁ 100, 168 এসেছে। হ্যাঁ রাইট 168 এসেছে। তাইলে এবার বলো 28,224-এর বর্গমূল 168 হয় কিনা। জি স্যার, হয়। তাইলে তাইলে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি আজকে কি তাহলে অবগত হলা যে কিভাবে করতে হয়, বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যে তাহলে আজকে আমরা দেখিয়েছি যে মৌলিক উৎপাদকে কিভাবে ভাবে বিশ্লেষণ করে একটা সংখ্যার বর্গমূল বের করা যায়। নেক্সট ক্লাসে আমি যেটা দেখাবো যে ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল বের করা যায়, ঠিক আছে। এবং আজকে আমি বাড়ি কাজটা দিলাম না, এবং তারপরেও একটু কাজ করতে পারো যে তোমাদের যে পাঠ্য বই আছে যে ক্লাস 7-এ, সেখানে অনুশীলনী 1-এর যে 1 নম্বরে যে বাড়ির কাজগুলো আছে, হ্যাঁ অনুশীলনী 1, জি স্যার। 1.1 এক তো না, 1.1-এ যে বর্গমূলগুলো আছে সে বর্গমূলগুলো এই উৎপাদকে বিশ্লেষণ প্রক্রিয়া করে আমাকে খাতায় লিখে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাবা, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার মঙ্গলবারে বসবো। তাহলে কালকের মধ্যে ওই অনুশীলনী 1.1-এর 1 নম্বরটা বাড়ির কাজ রইলো, সেগুলো একটু খাতায় করে ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠাবো, আমি চেক করে আমি আবার তোমাদের তোমাদের পার্সোনাল বা গ্রুপ মেসেঞ্জারে পাঠিয়ে দিব, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা যে আজকে ক্লাসে যে অংশগ্রহণ করার জন্য তোমাদের প্রতি আমার মানে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে করে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিরাপদে থেকো। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক, ঠিক আছে। জি। ওকে। জি স্যার।